বিপ্লবের প্রতিপক্ষ কারা ছিল বা প্রতিপক্ষ কে ছিল? প্রধান প্রতিপক্ষ দুটো ছিল, তার মধ্যে একটা অভ্যন্তরীণ এবং একটা বাইরের। অভ্যন্তরীণ প্রতিপক্ষ ছিল একটা ফ্যাসিস্ট শাসক শ্রেণী, তারা ছিল অভ্যন্তরীণ প্রতিপক্ষ, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম। আর বাইরের যে প্রতিপক্ষ ছিল সেটা ছিল হেজেমনিক ইন্ডিয়া। কারণ শেখ হাসিনা 15 বছর ধরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে চালাতে পেরেছে, সেটা মূলত পেরেছে ভারতের ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে। কারণ জিওপলিটিক্যাল সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল এই পিরিয়ডে। শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছিলেন, অ্যাজ এ রেজাল্ট অফ এগেইন জিওপলিটিক্স, 2008 সালের ডিসেম্বরের, আমি যেটাকে বলি ম্যানেজ নির্বাচন, এক ধরনের ম্যানেজ নির্বাচন, যে ম্যানেজ নির্বাচন প্রমাণিত হয়েছে পরবর্তীতে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বইতে, যে নির্বাচন হয়েছিল ডিসেম্বরে, আর ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত হয়ে গেছিল যে শেখ হাসিনাই ক্ষমতায় আসবেন, মানে নির্বাচনের 10 মাস আগে সিদ্ধান্ত হয়েছিল। এবং দুর্ভাগ্যজনক ভাবে শেখ হাসিনাকে ওই যে ম্যানেজ নির্বাচনে ক্ষমতায় আনায় একটা বড় ভূমিকা পালন করেছিল আমরা যাদেরকে সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেনাবাহিনী সহায়তায় ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। এবং তখন যে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা ছিল, সেটা 9/11 পরবর্তী জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেটা তখনও চলছিল। বেসিক্যালি একটা ইসলামোফোবিক গ্লোবাল জিওপলিটিক্যাল সিচুয়েশনের সুযোগ নিয়ে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পেরেছিল, এবং তার পরবর্তী 15 বছর বাংলাদেশকে একটি অলিখিত উপনিবেশে পরিণত করতে পেরেছিল। কাজেই জুলাই বিপ্লবে আমাদের ছেলেমেয়েরা যে অসাধারণ লড়াই, সাহসের সাথে, ইমানের সাথে যে বিপ্লব করেছে, সেই বিপ্লব তারা একাধারে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে তারা লড়াইটা চালিয়েছে। তো যেহেতু দুই পক্ষের বিরুদ্ধে লড়াই ছিল, আমরা যদি এখন সেই প্রতিপক্ষ থেকে আমরা বিপ্লবের লক্ষ্যের দিকে চলে যাই, তাহলে লক্ষ্যটাও দুটো হওয়া উচিত। প্রধান লক্ষ্য, অনেক লক্ষ্য থাকতে পারে, অনেক সাবহেড থাকতে পারে। আমরা দেখেছি কতগুলো সংস্কার কমিশন হয়েছে, মোর দ্যান 10 সংস্কার কমিশন। তো সুতরাং লক্ষ্য অনেকগুলো হতে পারে। আমি মোটা দাগে দুটো লক্ষ্যের কথা বলছি। একটা লক্ষ্য হলো যে বাংলাদেশে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট সিস্টেম ফিরে না আসে, এটা হলো আমাদের 1 নম্বর লক্ষ্য। সেটা শেখ হাসিনার ফ্যাসিস্ট সিস্টেমই হোক কিংবা মিস্টার XYZ যার ফ্যাসিস্ট সিস্টেমই হোক না কেন, আর যেন কখনো কোনো ফ্যাসিস্ট সিস্টেম চলে আসতে না পারে। কারণ আমাদের স্মরণ রাখতে হবে, ফ্যাসিস্ট সিস্টেমের কারণেই শেখ হাসিনা এভাবে গণহত্যা চালাতে পেরেছিল। না হলে তো এভাবে বাংলাদেশেরই পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনাবাহিনী এভাবে দেশের জনগণের উপরে গুলি চালাতে পারতো না। এটা পেরেছিল কারণ একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে শেখ হাসিনা তৈরি করতে পেরেছিল। এবং আপনাদের স্মরণে রাখতে হবে যে আমরা সম্প্রতি অনেকগুলো সেই সময় শেখ হাসিনার টেলিফোন সংলাপ শুনতে পেয়েছি, যেগুলো তিনি নির্দেশ দিতেন গণহত্যা চালানোর জন্য। সেই নির্দেশগুলো কাকে দিতেন তিনি? হয় কোনো পুলিশ অফিসারকে দিতেন, না হলে কোনো মিলিটারি অফিসারকে দিতেন। তার মধ্যে একজন মিলিটারি অফিসার আমরা জানি এখনো বিদেশে UN-এ কাজ করছে। সেই সময় সে কর্নেল ছিল, এই সরকারের আমলে তাকে ব্রিগেডিয়ার বানানো হয়েছে, ব্রিগেডিয়ার বানিয়ে তাকে UN-এ পাঠানো হয়েছে এই সরকারের সময়। তার চাকরি যাওয়া উচিত ছিল, চাকরি না গিয়ে তার প্রমোশন হয়ে UN-এ চলে গেছে সেই ব্যক্তি। তার মানে কি, সেই ফ্যাসিস্ট সিস্টেম এখনো তো কিছুটা আছে। তো সুতরাং 1 নম্বর লক্ষ্য ছিল ফ্যাসিস্ট সিস্টেম ডিসম্যান্টলিং করতে হবে, মানে শেখ হাসিনার যেটা ছিল এটা হয় নাই, এবং দ্বিতীয়ত আবার যেন এটা ফিরে না আসে।
তো ফিরে না আসার জন্য অবশ্যই আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। জুলাই সনদ ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই, এ ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। নির্বাচন নিয়ে অন্য বিতর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা পিআর হবে না আগের সিস্টেমে হবে, যেভাবেই হোক হতে পারে। নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারিতে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। কেন হওয়া উচিত আমি একটু পরে আলোচনা করব, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এবং এটাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এখানে কোন রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ থাকবে না। এখানে ছাড় দিলে আমাদের প্রথম যে লক্ষ্য, যে বাংলাদেশে আর কখনো যেন কোনো ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ফিরে আসতে না পারে, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না, এবং ওই লক্ষ্য অর্জন না করে আমি নির্বাচনে আমরা যেতে পারি না, এটা পরিষ্কার। এবার দ্বিতীয় লক্ষ্যে আমরা আসি। এখন বাংলাদেশ যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব কি ইন্ডিয়া মেনে নিয়েছে? আজ পর্যন্ত মেনে নেয় নাই। এটা শুধু আমি বলছি না, এটা স্বয়ং চিফ অ্যাডভাইজার বলছেন, ইউএনএ বসে বলছেন। তিনি সাক্ষাৎকার দিয়েছেন একজন ভারতীয় সাংবাদিককে, সেখানে তিনি কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে প্রথম কথা যেটি বলেছেন, যে আজ পর্যন্ত ভারত জুলাই বিপ্লব মানতে পারে নাই, এবং এটাই ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের প্রথম বাধা, যে তারা জুলাই বিপ্লব মানতে পারছে না। তো জুলাই বিপ্লব না মানলে তাদের সাথে কিভাবে সম্পর্কের উন্নয়ন হবে? তো এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই, যে সেটা তো উনি বলেছেন, মানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। হর্ষবর্ধন শ্রিংলা, যিনি ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হয়েছিলেন, এবং যিনি বিজেপির সাথে খুব ক্লোজ এবং মোদির সাথে ক্লোজ, এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী এখন আছেন জয়শঙ্কর, তার সাথে ঘনিষ্ঠ। তিনি কদিন আগে বলেছেন একটা বক্তৃতায়, যে বাংলাদেশকে ইঙ্গিত করে বলেছেন যে ভারতের কোন নেইবারিং স্টেটের কোন ইন্টারনাল অ্যাফেয়ার থাকতে পারবে না। এই কথার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন, হর্ষবর্ধন শ্রিংলা, যে তিনি দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করেন না। কারণ যদি তিনি স্বাধীনতায় বিশ্বাস করতেন, তাহলে তিনি এটা বলতে পারেন না যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয় থাকতে পারবে না। তার মানে বাংলাদেশ এখনো হর্ষবর্ধন শ্রিংলার মতে ভারতের একটি উপনিবেশ, আদারওয়াইজ এই কথা তিনি বলতে পারতেন না। তো এটা বলার সাহস তিনি কি করে পেলেন এই কারণে, যে জুলাই বিপ্লবের রেশ না ফুরাতেই, আরো সহজ করে বলি, জুলাই শহীদদের রক্তের দাগ শুকানোর আগে জুলাই যোদ্ধাদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেছে। জুলাই যোদ্ধারা তার আগেই, রক্তের দাগ শুকানোর আগে, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছিল। এই কারণেই হর্ষবর্ধন শ্রিংলা তিনি মনে করেছেন যে বাংলাদেশে যেহেতু অনৈক্য আছে, জুলাই যোদ্ধাদের মধ্যেই ঐক্য নাই, জুলাই যে দলগুলো একসাথে বিপ্লব করেছে তাদের মধ্যে ঐক্য নাই, তারা একে অপরের পারলে একে অপরকে নিশ্চিহ্ন করে দেয় এখন, এরকম একটা অবস্থা। এই অবস্থায় বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ অব্যাহত রাখা সম্ভব, এটা তিনি মনে করেছেন। আমি এখানে একটুখানি আশাবাদী, অনেকটাই আশাবাদী, একটুখানি না। কারণটা হচ্ছে, আমরা একটু আগে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজের কথা অনেকে বলেছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশের ওই একজন হিসাব দিলেন 62% 35 বছরের নিচে। আমার ধারণা ছিল এটা আর একটু কম, তাতেও আমি জানি যে 50% উপরে বাংলাদেশের জনশক্তি তরুণ, এবং নতুন যে ভোটার হবে সেই ভোটার 40%, যারা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে আগামী নির্বাচনে। বাংলাদেশের তরুণরা যেহেতু স্বাধীনতা এবং ইমানের জোরে তারা শক্তিমান হয়ে গেছে, যেটা প্রমাণ হয়েছে জুলাই বিপ্লবের মধ্যে এবং পরবর্তী 1 বছরের মধ্যে, এই কারণে আমি আশাবাদী। এই তরুণদের উপর ভরসা করে আমি আশাবাদী। আমার মতো বুড়াদের উপরে ভরসা করে আমি আশাবাদী না। আমি আশাবাদী তরুণদের কারণে,
যে তারা বাংলাদেশকে আর কখনো ভারতের উপনিবেশে পরিণত হতে দেবে না, সেটা বাংলাদেশের। এবং আমি মনে করি বাংলাদেশের এই তরুণরাই আমাদের স্বাধীনতার রক্ষা কবচ। কোন পুলিশ, কোন মিলিটারি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে বাংলাদেশের তরুণেরা, এটা প্রমাণিত হয়েছে। কারণ জুলাই বিপ্লব কোন পুলিশ কিংবা কোন মিলিটারি করে নাই। এখানে অনেক সামরিক অফিসার আছেন, তাদের সামনেই আমি বলছি, আপনারা করেন নাই। জুলাই বিপ্লব করেছে বাংলাদেশের তরুণেরা, জীবন দিয়ে করেছে, এবং তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। সুতরাং এই কারণেই আমি আশাবাদী, যতই হর্ষবর্ধন শ্রীংলা তার হেজেমনিক মেন্টালিটি প্রকাশ করুন না কেন, বাংলাদেশের তরুণদের সীসা ঢালা ঐক্যের সামনে তারা বারে বারে ইনশাআল্লাহ পরাজিত হবেন। এখন আমি একটু আমাদের ডিফেন্স নিয়ে কথা বলতে চাই, যেহেতু আমরা রিজিওনাল পলিটিক্স নিয়ে কথা বলছি। আমাদের একটা ন্যাশনাল ডিফেন্স ডক্ট্রিন হওয়া দরকার। এখন সেই ডক্ট্রিন আছে কি নাই সেটা সেনাবাহিনীর লোকজন ভালো বলতে পারবে। আমি একজন সিভিলিয়ান, জীবনে কলম ছাড়া আর কোনো অস্ত্র আমি চিনি না, একটা পিস্তল আমি ধরেও দেখি নাই যে পিস্তল কি জিনিস। তো আমি যেটা বুঝি, আমাদের একটা ন্যাশনাল ডিফেন্স ডক্ট্রিন দরকার, এবং সেই ডক্ট্রিনটা হওয়া উচিত ডিফেন্সিভ ডক্ট্রিন, অফেন্সিভ ডক্ট্রিন না। পার্থক্যটা হচ্ছে, আমি যেটা বুঝি, যে আমাদের কোন দেশের প্রতি কোনো আধিপত্যবাদী চিন্তা নাই। মানে বাংলাদেশ কোনোদিন কোনো দেশকে দখল করতে যাবে না। আমাদের দুই দিকে, আপনারা জানেন, একটা রাষ্ট্রের পোটেনশিয়াল এনিমি হলো সেই রাষ্ট্রের নেইবারিং কান্ট্রি। 2000 মাইল দূরের রাষ্ট্র কিন্তু এনিমি না, পোটেনশিয়াল এনিমি, ইমিডিয়েট এনিমি একটা রাষ্ট্রের আশেপাশে যে দেশগুলো থাকে। তাহলে বাংলাদেশের আশেপাশে দুটো দেশ, ভারত এবং মিয়ানমার। আমাদের ভারত এবং মিয়ানমারের এগেনস্টে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই, আমরা কোনোদিন কোনো অফেন্সিভে যাব না, কিন্তু আমাদের ডিফেন্সিভ একটা ডক্ট্রিন থাকতে হবে। অর্থাৎ আমরা ধারণা করে নেব যে ভারত এবং মিয়ানমার থেকে যদি আমি আক্রান্ত হই, তাহলে সেই আক্রান্ত হওয়ার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের লড়াই করতে হবে, এবং সেই লড়াই করবার জন্য আমার ডিফেন্সিভ যা যা মিলিটারি হার্ডওয়্যার দরকার, যা যা মিলিটারি সক্ষমতা দরকার, আমাদের সেগুলো লাগবে। কিন্তু সব থেকে বড় যেটা দরকার সেটা হলো দেশপ্রেম, সেটা হলো ঈমান, এটা হলো সবচেয়ে বড় দরকার। তারপরে না আপনি অস্ত্র ব্যবহার করবেন। অস্ত্র তো আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলো মহা অস্ত্র কেনে, সব মুসলিম রাষ্ট্রগুলো। এই অস্ত্র কিনে কি লাভ হয়? বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকান অস্ত্র কেনে। কাতারে আমেরিকান ঘাঁটি আছে, তো কাতারে ইসরায়েল বম্বিং করলো, কাতারের সেনাবাহিনী এবং রাজপরিবার তো ঘুমাইছিল, তারা তো জানেও না যে আক্রমণ হচ্ছে। তাহলে এই অস্ত্র কিনেতে যদি কাজ হবে না যতক্ষণ না আপনার মধ্যে দেশপ্রেম থাকবে। কাজে দেশপ্রেমটা সবচেয়ে বড় জিনিস। এবং মিলিটারি অফিসাররা তারা যুক্তি দেন যে তারা চাকরির খাতিরে বা বিভিন্ন কারণে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করতে পারেন নাই। এখন এই যুক্তি যদি মিলিটারি দেয়, তাহলে আপনি সাধারণ মানুষকে কি বলবেন? যে মিলিটারির দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাই তো বলি আমরা। আজকে তো 2-1 মিলিটারি অফিসার বলে গেলেন তারা জাতির মেরুদণ্ড। তাহলে শেখ হাসিনা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিল, তখন জাতির মেরুদণ্ড কি করেছিল? জাতির মেরুদণ্ড তো তখন সেই বিকিয়ে দেওয়াকে আটকাতে পারে নাই। কেন পারেন নাই? আপনি বলবেন আমার চাকরি থাকতো না, আমার বিপদ হতো। তো আপনি যখন মিলিটারিতে জয়েন করছেন, তখনই তো আপনি দেশের জন্য জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেই তো আপনি জয়েন করছেন। কাজে আপনার তো এই ডিফেন্স নেওয়ার কোনো সুযোগ নাই যে আমি ভয়ে পারি নাই, ভয়ে বা লোভে আমি পারি নাই। এটা আমি নিতে পারি। আমি মাহমুদুর রহমান অ্যাজ এ সিভিলিয়ান এই ডিফেন্স নিতে পারি। আপনি একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার, একজন জেনারেল, আপনি এই ডিফেন্স নিতে পারেন না বলেই আমার ধারণা। তো সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো যে এই ডক্ট্রিনের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হওয়া উচিত সেই মিলিটারি অফিসার। এই মিলিটারি আমাদের দরকার যে মিলিটারি
কোন লোভ, কোন ভয়ের কাছে নতি স্বীকার করবে না, সেই মিলিটারি আমার দরকার। আর আরেকটি কথা আমি বলবো, পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে, তার মানে 90 দশকের পর থেকে আমরা এক ধরনের একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে বসবাস করছিলাম। ইউনিপোলার ওয়ার্ল্ড মানে হচ্ছে আমেরিকা সব, আমেরিকা যা বলবে সেটাই হবে, এই ধরনের একটা ঘটনা 30 বছর ধরে পৃথিবীতে চলছে, একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। আপনি এখনো দেখেন গাজা যুদ্ধ বন্ধ হচ্ছে না শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। 6 বার ভেটো দিয়েছে, 6 টাইমস ভেটো দিয়েছে। তার মানে সমস্ত পৃথিবী একদিকে, আর একা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমি এই গণহত্যা চালিয়ে যেতে দেব, এবং গণহত্যা চলছে। তো এই যে ইউনিপোলার ওয়ার্ল্ডের একটা পরিবর্তন শুরু হয়েছে, আমরা সম্ভবত একটা প্রসেসের মধ্যে আছি, যেই প্রসেসে আমি মনে করি আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আবার পৃথিবী একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে প্রবেশ করবে। তার বিগিনিংটা শুরু হয়েছে। বিগিনিংটা কিরকম আপনি দেখুন, গত 1 মাসের মধ্যে কতগুলো পশ্চিমা ইউরোপিয়ান কান্ট্রি প্যালেস্টাইনকে রেকগনাইজ করেছে, স্বীকৃতি দিয়েছে। ইনফ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যারা প্রভাবশালী দেশগুলো আছে তার মধ্যে মাত্র 3-4টা আর বাকি আছে স্বীকৃতি দেয়া। জার্মানি, ইটালি হচ্ছে ইউরোপে এই দুটো দেশ, আর এশিয়াতে যদি আসেন তাহলে আপনি জাপান। এর বাইরে সবগুলো দেশ কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং স্বীকৃতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টি উপেক্ষা করে স্বীকৃতি দিচ্ছে। তার মানে আমি যে কথাটা বলছিলাম যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাওয়ার যে ট্রান্সফরমেশন জিওপলিটিক্যাল, দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড। সুতরাং আমাদেরও যে স্ট্র্যাটেজি নিতে হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে, ইনফ্যাক্ট আজকের সাবজেক্ট অনেক দীর্ঘ। এই সাবজেক্ট এক একটা ইস্যু নিয়ে এক একদিন সেমিনার হওয়ার মতো সাবজেক্ট, কারণ এতগুলো সাবজেক্ট এই কি নোট পেপারে আছে। সুতরাং মাল্টিপোলার ওয়ার্ল্ডে খাপ খাইয়ে নেয়ার জন্য উপযুক্ত এক ধরনের ফরেন পলিসি আমাদেরকে নির্ধারণ করতে হবে, এবং সেই নির্ধারণ করতে গিয়ে আমার চীনকে যেমন লাগবে সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রকেও লাগবে, সেরকম ইসলামিক ওয়ার্ল্ডকেও লাগবে। এবং আমি যে আপনারা একজন বললেন যে প্রতি বুধবারে আমি কলাম লিখি, এটা বহুদিন ধরে আমার এই লেখা শুরু। ইনফ্যাক্ট এই লেখার পিছনে খলিলেরও অবদান আছে, বিকজ আমার এই বুধবারের লেখা শুরু হয়েছিল নয়া দিগন্ততে 2007 সাল থেকে 1-11 সরকারের বিরুদ্ধে। 1-11 সরকারকে যখন সবাই ভয়ে কম্পমান, তখন আমি লেখা শুরু করি এই মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে। আমি বলা শুরু করি যে এরা ভারতের দালাল, এবং এটা বলা শুরু করেছিলাম 2007 সালে নয়া দিগন্ত পত্রিকায়। তো এখনো আমি লিখি এটা। তো আমি যেটা বলেছি যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি হয়েছে, ইট মে বি দ্য বিগিনিং of another world order, এবং another may be the beginning আমি বলেছি, কারণ এরকম মুসলমান দেশের চুক্তি আগেও হয়েছে, চুক্তি ভাঙতে বেশি সময় লাগে না মুসলমান দেশের মধ্যে। এই জন্যই তো আজকে মুসলমানদের এত দুরবস্থা। তো সেখানেও আমি বলি ইটস এ গুড বিগিনিং। পাকিস্তান সৌদি আরবের যে চুক্তি হয়েছে, ইটস এ গুড বিগিনিং। অনেকেই বলছেন দিস ইজ দ্য সিড অফ মুসলিম নেটো। তো এতদূর পর্যন্ত এটা যাবে কি যাবে না সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু অন্তত একটা শুরু হয়েছে। ভারত শুদ্ধ নড়ে চড়ে বসছে। ভারতের শশী থারুর গত একদিন আগে এ ব্যাপারে একটা বড় ইন্টারভিউ দিয়েছে, আপনারা পড়ে দেখবেন বা শুনবেন যে তারা কি চিন্তা করছে। তারাও ভয় পেয়েছে, ভারতও কিন্তু ভয় পেয়েছে এই চুক্তি নিয়ে। তো কাজেই আমাদের সবগুলো চিন্তা করতে হবে। এবং শহীদ জিয়ার কথা বলতেই হয়, আপনাদের মনে থাকার কথা যে 1977-এ উনি ক্ষমতা নিয়ে যেটা বলেছিলেন যে ইসলামিক ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক বাড়াতে হবে। শুধু বাড়াতে হবে না, সংবিধানেও এটা নিয়ে আসা হয়েছিল যে ইসলামিক উম্মার সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এটা সংবিধানের আমাদের একটা পার্ট ছিল। এটা জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল, এবং যে কারণে জিয়াউর রহমান যখন নিহত হন তার আগে ইরান ইরাক যুদ্ধের জন্য জিয়াউর রহমানকে ওয়ান অফ দ্য পারসন ওয়াইসি থেকে বলা হয়েছিল তিনি এই যুদ্ধ বন্ধের জন্য যারা চেষ্টা করবেন
দুতিয়ালি করবেন, তাদের মধ্যে জেনারেল জিয়া ওয়াজ ওয়ান অফ দেম। মানে এই ধরনের একটা সম্পর্ক, এই ধরনের একটা স্ট্রেচারে কিন্তু জিয়া নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। ওই স্ট্রেচারে আজ পর্যন্ত আর কেউ নিয়ে যেতে পারেননি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি একটা প্রসঙ্গে, আপনারা অনেকেই ইউনূস সাহেবের সমালোচনা করেছেন আজকে, হয়তো সমালোচনার যুক্তিসঙ্গত কারণও আছে। আমি আবার ইউনূস সাহেবের একটা প্রশংসা করি, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত আর কোন সরকার প্রধান এভাবে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ান নাই। একমাত্র প্রফেসর ইউনূস এভাবে ওপেনলি ভারতকে বলেছেন, মোদির সামনে বলেছেন যে আপনি কবে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন। এইটা বলার মতো সাহস আজ পর্যন্ত ইউনূস ছাড়া আর কেউ দেখায় নাই। এই জন্য আমি ইউনূস সাহেবকে প্রশংসা করি। অন্য তার 100টা তার ফেইলিয়ার থাকতে পারে, কিন্তু ভারত প্রশ্নে ইউনূস সাহেব গত 13-14 মাসে অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছেন, এবং এজন্য আমাদের উচিত তার প্রশংসা করা। কারণ যার যতটুকু প্রশংসা করা সেইটুকু করা উচিত, যার যতটুকু সমালোচনা করা সেইটুকু করা উচিত। কখনো আমাদের সীমা লঙ্ঘন করা উচিত না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না, এটা আমাদের সর্বদা মনে রাখা উচিত। আমার বক্তব্য আর আমি খুব বেশি দীর্ঘ করব না। আজকের আলোচনাটা অত্যন্ত অর্থবহ ছিল, কাজেই আমি শেষ করব এটা বলে যে জুলাই বিপ্লব যাদের প্রতিপক্ষ করে সংগঠিত হয়েছিল, সেই বিপ্লব এখনো পুরোপুরি সফল হয় নাই। কারণ সেই বিপ্লবের যিনি আমাদের দেশীয় ভিলেন ছিলেন, শেখ হাসিনা, সে ভারতের আশ্রয়ে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এবং ভারত তাকে সমর্থন করছে, ভারতের ডিপ স্টেট তাকে সমর্থন করছে। তাদের